এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন তালদিঘি এপিসোড নাম্বার 32, 24 পরগনার সেই রাত। কনকনাথ কর্মকারের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায় এবং অন্যান্য চরিত্রে আছে প্রদীপ্তা, শুভদীপ, সুমিতেন্দ্র ও প্রত্যয়। আর বিগ শাউট আউট টু দি তালদিঘি ফ্যান ক্লাব মেম্বার্স। আর অসংখ্য ধন্যবাদ, আপনারাও মেম্বারশিপ নিতে পারেন শুধুমাত্র জয়েন বাটনে ক্লিক করে। এবং আমাদের দুটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তালদিঘি এবং 221B হ্যারিসন রোড, এই দুটি চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে দেরি না করে শুরু করছি আমাদের আজকের তালদিঘির পর্ব। এখন অবধি তালদিঘিতে গাবতলায় ফটিকের চায়ের দোকানে সবাই জড়ো হতেই শুরু হলো বৃষ্টি। হালকা মেজাজে আড্ডা খুনসুটির মাঝে কনকনাথ কর্মকার একটা জমজমাট গল্প বলে আসর জমিয়ে দিলেন। তখন তিনি নদিয়ায় বদলি হয়েছেন। এক রাতে বিজনপুর আর ঝাউতলা নামে দুটো রেল স্টেশনের মাঝে লাইন ধরে একা একা হেঁটে ফিরতে গিয়ে তিনি পড়েছিলেন মহাবিপদে। তার সাথে ঘটেছিল এক অতি অদ্ভুত কাণ্ড। সেদিনও ছিল ঝড় বৃষ্টি মাখা রাত, তাই গল্প খুবই জমজমাট। তবে ওনার মতে এটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। এরপর দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হওয়ায় গরমটা খানিক বাগে এসেছে। রোদের তেজ নেই, সারাদিন ধরে কেবল একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। যথারীতি সবার মেজাজও ফুরফুরে। তবে এ নিষ্কৃতি তাৎক্ষণিক। বৃষ্টি থামলেই আবার গরম পড়বে। পাকাপাকিভাবে বর্ষা ঢোকার আগে অবধি রেহাই মিলবে না। বিকেলের দিকটায় অফিস সেরে আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে থাকি। এখনও কত জায়গা দেখার বাকি রয়ে গেছে। আজ রাম গাঙ্গুলির সাথে গেলাম নদীর পাড়ে, খেয়াঘাটের কাছে। এখানে মোটরের বোট চলে না। এখনও ছোট ছোট নৌকা দাঁড় টেনে পার করে মাঝিরা। দূর থেকে একটা গান ভেসে এলো। ঘাটের কাছে যে নৌকাগুলো বাঁধা রয়েছে তার ওই একটাতে বসে একটা লোক নিজের মতো গাইছে। আহা, কি চমৎকার! কথায় কথায় গাঙ্গুলি বললেন যে তার শ্বশুর বাড়ি যেতে হয় এই ঘাট পেরিয়েই। ওপারের অন্ধকার মেঘগুলো এবার আমাদের মাথার ওপর এসে ভিড় জমাচ্ছে দেখে আমরা গাবতলায় ফটিকের চায়ের দোকানে এসে বসলাম। কি হে, কোত্থেকে? এই তো মাস্টারকে নিয়ে একটু ঘাটে গিয়েছিলাম, আবার বৃষ্টি আসছে দেখে চলে এলাম। ও, নেহাত বৃষ্টি আসছে বলে, নইলে দেখা মিলতো না নাকি? না না, তা হয় নাকি? এখানে এসে বসবো, আপনি একটু বানিয়ে বানিয়ে গপ্প বলবেন, আর তার সাথে একটু গরম গরম চা। আহ, এই বেটা নচ্ছার, আমি বাড়ি গেলাম। আরে আরে শান্ত হয়ে বসো, কর্ণ, শান্ত হয়ে বসো। দোকানের ভেতর থেকে ফটিক ফিক ফিক করে হেসে উঠল। এই গাঙ্গুলিটা না সত্যি দিচ্ছিল এক্ষুনি সব ভেস্তে। ঠাকুর মশাই কোনো মতে সামাল দিলেন, আর ফটিকও এক কাপ চা ধরিয়ে দিলে তাতে এক চুমুক দিতেই কর্মকার মশাই খানিক শান্ত হলেন। কিছুক্ষণ পর তার মানভঙ্গ হলে আমি সাহস করে বললাম, আজকে আপনাদের খেয়াঘাটের কাজটা একটু বসেছিলাম, দিব্যি লাগছিল। ফুরফুরে হাওয়া, ওপারে পশ্চিমের আকাশে ঘন কালো মেঘের রাশি, সব মিলিয়ে একেবারে সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে দিল। আচ্ছা, এই ঝড় বৃষ্টি হলে নৌকা চলাচল বন্ধ হয়ে যায় না? তা
তো হবেই, তা তো হবেই। জানো, বহুকাল আগে এক ঝড় বাদলার রাতে এরকম ভেরি পারাপার করতে গিয়ে এক মহাবিপদে পড়েছিলাম। কি ভয়ানক, সে কি ভয়ানক! কি হয়েছিল? সে এক কাহিনী বটে। আরে বলুন না। না থাক, আজ আর ইচ্ছে করছে না। বললেই তো বলবে বানিয়ে বানিয়ে বলছি। আমি কখনো বলেছি সে কথা আপনাকে? আপনি বলুন না। বলবো বলছো? আরে বলো, অনেক বলো দেখি। বাইরে জল পড়ছে, তোমার একখান অভিজ্ঞতা দিয়ে জমিয়ে দাও দেখি। চায়ের কাপটা টিপ করে ডাস্টবিনে ছুঁড়ে মেরে একবার গলা ঝেড়ে নিয়ে কর্মকার মশাই শুরু করলেন। 1971 সালটা পরিষ্কার মনে আছে, কারণ সেবার আমার জীবনে প্রথম ভোটের ডিউটি পড়েছিল। তখনকার ভোটের ডিউটি করতে যাওয়া মানে রীতিমতো প্রাণ হাতে নিয়ে যুদ্ধে নামা, একেবারে রণসাজে। কোন অচপাড়াগায় ডিউটি পড়বে তার কোনো ঠিক নেই। তখন এতটাই খারাপ অবস্থা ছিল যে কমিশন থেকে হ্যারিকেন, লণ্ঠন, তেল এগুলো দিত। সেটা অবশ্য ফিরিয়ে দিতে হতো। অবিভক্ত 24 পরগনায় একটা গ্রাম আছে, নাম সোনাডাঙ্গা। তখন আমার ওখানেই পোস্টিং। এই গ্রামে পৌঁছবার কোনো সরাসরি পথ নেই। আধার মানিক না কি একটা পোড়ামুখ নদী পার করে যেতে হতো সেখানে। তা ভোটের পর সেন্টারে সব ব্যালট বাক্স জমা টমা দিয়ে কাজ মিটিয়ে দায়িত্ব ঝেড়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। সাথে বিছানাপত্তর, মশারি, গামছা, বোঝাই করা একটা এই বড় হোল্ডল। এই ক্লান্ত শরীরে ওটা নিয়ে নড়াচড়া করাই দুষ্কর। এখান থেকে একটা ভ্যান ট্যান কিছু ধরে প্রায় 2-3 ঘন্টার পথ পেরোলে খেয়াঘাট, তারপর নদী পার করলে সোনাডাঙ্গা। গোটা 12 আনা বকশিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে শেষে একটা ভ্যান ঠিক করলাম। পল্লী গ্রামের কাঁচা পথ, রাত নেমেছে, রাস্তায় আলো নেই, জনমানবের সঞ্চার নেই। এইসব দিকে গরমকালে সন্ধে নামলেই একটা ভুরভুরে দক্ষিণা বাতাস দিচ্ছে, তাতে শরীরটা জুড়িয়ে যাচ্ছে। চুপচাপ বসে থাকতে থাকতে ঘুমে ঢুলে পড়েছি প্রায়। এটা লক্ষ্য করেই বোধ হয় ভ্যান চালক বলল, ও দাদা, দাদা ঘুমিয়ে পড়লেন নাকি? হ্যাঁ, না না, ইয়ে কদ্দূর এলো? এই তো সামনে কালীবাবুর হাট, তারপর ফুলকুমড়ি আর ঢোলকুমড়ি পেরোলেই বাঁ হাতে নদীর পাড় ধরে এই নাক বরাবর উত্তর পানে গেলেই সোনাডাঙ্গার হাট। এই আর ঘন্টাখানেক লাগবে। ও, আপনার ঘুম পেয়েছে বুঝি? হ্যাঁ, 2 দিন ধরে যা ধকল গিয়েছে। মনে মনে ভাবলাম, না, আমায় ঢেকে দিয়ে ঠিকই করেছে লোকটা। এতটা পথ, নির্জন, অন্ধকার, কখন কি বিপদ হয়। আর তাছাড়াও এর মধ্যে আমি যদি মরার মতো তার ভ্যানে উঠে ঘুমাই, তার বেশ অস্বস্তি লাগবে বটে। তার লোকটা বেশ মিশুকে। আমি বললাম, তা এত রাতে যে এবার এতটা পথ ফিরবে, ভয় লাগবে না? আগে না বাবু, এইখানেই মানুষ। আর ফিরবো তো ওই ফুলকুমড়ি অবধি, আমার গেরাম। আর রাতের বেলা নদীর পাড়টা বাদ দিলে তেমন কোনো বিপদ নেই কো। এইখানটা খারাপ শুনেছি। মানে সে কি কথা, কি আছে? আরে কিছু না, ওই গ্রামের লোক সব বলা বলি করে শুনেছি। আরে শুনেছোটা কি? ওই নদীর পাড়ে ভূত পেতনি থাকে। তা তুমি বিশ্বাস করো না? না না, কেউই করে না, ওই বাচ্চাদের ঘুম পাড়ানো গপ্প। আমার দিদাও বলতো নদীর পাড়ে ভূত পেতনি একসাথে ঘর করে, নদীর কোলে সূর্যি ডুবলে তারা বেরোয়, বাচ্চা পেলে ধরে নিয়ে গিয়ে চচ্চড়ি বানিয়ে খায়। ও, এই কথা। আমি হেসে উঠলাম। দুজন মিলে বকতে বকতে ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে গেলাম ঘাটে। লোকটার ভাড়া মিটিয়ে দিলে সে আমায় বিদায় জানিয়ে চলে গেল। কিন্তু বেশ রাত হয়েছে, নৌকা পাবো কি? ঘাটের দিকে হাঁটতে হাঁটতে ঘড়িটা দেখে আশঙ্কাটা আরো বাড়ল, বই কমলো না। রাত 10টা বাজে।
ফেরিঘাটে একটাও লোক নেই। মাঝিরা যে যার ডিঙি পাড়ে বেঁধে ঘরে ফিরে গেছে। টিকিট ঘরের ঝুপড়িটার টিনের দরজায় তালা ঝুলছে। এদিকে নদীর দিক থেকে একটা হাওয়া দিতে শুরু করেছে। তার বেগের সঙ্গে একের পর এক ঢেউ মাথা তুলে দলে দলে পাড়ে এসে ভাঙছে। আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, ঝড় উঠবে বোধহয়। দাঁড়িয়ে থেকে যখন কোনো লাভ নেই, একটা মাথা গোজার ঠাঁই খুঁজতে ওই পাড়ে বাঁধা একটা ডিঙির ঝুঁইয়ে ঢুকে বসলাম। কি আর করব, নইলে ব্যাগ ভর্তি মালপত্র ভিজে গিয়ে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। এখানেই বসে অপেক্ষা করা যাক। ক্লান্ত শরীর, ঠান্ডা বাতাস, তার ওপর নৌকার অনবরত দুলুনিতে আর সোজা হয়ে বসে থাকা যাচ্ছে না। আজ রাতটা বোধহয় এখানেই কাটিয়ে দিতে হবে। অসুবিধা নেই, ব্যাগটার ওপর হেলান দিয়ে পা দুটো টান টান করে বসলাম। অন্ধকার ছইয়ের বাইরে মাঝে মাঝে আকাশের বুক চিরে প্রায় বিদ্যুতের রেখা খেলে বেড়াচ্ছে। আর বাইরেটা এক মুহূর্তের জন্য চোখের সামনে আলোয় ভরিয়ে তুলছে। আরও একরাশ দমকা বাতাস এসে যেন জোর করেই আমায় ঘুম পাড়িয়ে দিয়ে গেল। হাওয়াটা ঠান্ডা বুঝতে পারলাম। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবু, বাবু। অপ্রত্যাশিত কোনো শব্দ হলে গভীর ঘুমও ভেঙে যায়। ছইয়ের ভেতর একটা ডাক শুনে ঘুমের ঘোরটা পুরো কাটার আগেই পায়ের কাছে একটা অপ্রত্যাশিত হাতের ছোঁয়া লাগতেই ধড়মড় করে উঠে বসলাম। কে কে কে? ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি কিচ্ছু করব না। আরে কি মশাই, এমন রাতের বেলায় একেবারে ছইয়ের ভেতরে ঢুকে একেবারে ভয় পাই দিলেন যে। ক্ষমা করবেন, আসলে নৌকাটা আমার। ও ইয়ে মানে কিছু মনে করবেন না। না না, আমি দেখেই বুঝতে পেরেছি ওপার যাওয়ার নৌকা না পেয়ে ঝড় জলের মধ্যে এখানে আশ্রয় নিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তা আপনি বললে আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। না না, আপনি বসেন। এমন ঝড় জলের মধ্যে কোথায় যাবেন? এই বিপদের মধ্যে কাউকে এরকম একলা বাইরে বার করে দিতে আছে? আপনি ঘুমুন ঘুমুন, আমি ওদিকটায় গিয়ে বসি। এতক্ষণ লোকটা ছইয়ের ভেতর হাঁটু মুড়ে একটু ঝুঁকে দাঁড়িয়ে কথা বলছিল। এবার সে খোলার ওদিকটায় গিয়ে পাটার ওপর বসল। আলো আঁধারিতে তাকে স্পষ্ট দেখতে পেলাম না, খালি এইটুকু আন্দাজ করতে পারলাম লোকটা বেজায় রোগা। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। লোকটাও চুপচাপ বসে রয়েছে। এদিকে আমারও ঘুম ছুটে গিয়েছে। পেঁচার মতো বসে আছি, কিন্তু কাহাতক দুজনে মিলে এমন চুপচাপ বসে থাকা যায়? অস্বস্তি হয়। শেষে গলা ঝেড়ে বললাম, তা নাম কি? এই গ্রামেই থাকা হয় বুঝি? আগে নাম পাতিরাম, থাকা হয় না, হতো। মানে সে আবার কি কথা? রাতের বেলা শেষে ভূতের ভয় দেখাবে নাকি? না না না, আপনি বুঝতে পারলেন না। আমায় এরা এক ঘর করে দিয়েছে, তা হিসেব মতো আমি তো আর এই গ্রামের লোক নই। তাই বললাম যে আগে এই গ্রামেই থাকতাম। ও তা এ কি এক ঘরে করে দিলে কেন? আগে আমি বামুন, আর আমার বহু নিচু জাতি। বাড়ির অমতে বিয়ে করার জন্য এক ঘর করে দিলে। আমি এর উত্তর খুঁজে পেলাম না। লোকটাও আবার চুপ করে বসে রইল। ভারী অস্বস্তিকর ব্যাপার। আলাপ জমাতে গিয়ে এমন গল্প শুনিয়ে দিলে যে আর স্বাভাবিকভাবে কথাও বলা যাচ্ছে না। মারপ্যাঁচ কষে ভাবছি কি বলা যায়, এমন সময় একটা ফ্যাস ফ্যাস শব্দ শুনে বুঝতে পারলাম যে লোকটা বসে বসে ফোঁপাচ্ছে। নিজের ওপর রাগ ধরল বটে।
শুধু শুধু খেজুরে আলাপ জমাতে গিয়ে আজকের রাতে তার ফেলে আসা জীবনের ক্ষতবিক্ষত অধ্যায় না খোঁচালেই ভালো হতো। মানুষ ভুলে গিয়ে ভালো থাকে। আমি বললাম, থাক, ওসব কথা ভেবে কি হবে? আজকের রাতে অমন কান্নাকাটি করো না ভাই। ওই জন্য কাঁদছি না বাবু। ও দুঃখ অনেক আগেই হজম হয়ে গিয়েছে বাবু। তবে বাবু, আমাকে একটা সাহায্য করবেন বাবু। কি? আমার বউ তার সকালেই মারা গিয়েছে, কিন্তু এখনো তার সৎকার করতে পারিনি বাবু। মানে কেন? করতে দিলে না। আমরা এক ঘরে কিনা, এই গ্রামে কেউ আমাদের ছায়াও মারায় না। আজ সকালে আমার বউটা মারা গিয়েছে। আমরা দিন আনি দিন খাই বাবু। আগুন দেবার কাজ পাবো কোথায়? বাধ্য হয়ে নিজের বাড়িতে গেলাম, কিন্তু কাজ তো দূরের কথা, আমায় ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলে। উল্টে বললে যে আমাদের জাত গেছে। এই শ্মশানে কেন, এই তল্লাতে কোনো শ্মশানে সৎকার করা যাবে না। এইটা কোনো কথা হলো বলেন? আমার বাপ কাকাদের খুব নাম, বামুন বলে নয়, তাদের বিশাল বড় আনাজপাতির কারবার। শুধু এ গ্রামে নয়, আশেপাশের আর 5টা গ্রামেও তাদের সবাই মান্যিগণ্যি করে। আমার মতো সর্বহারাকে সাহায্য করতে গিয়ে কে তাদের চটাবে বলে? তারপর? বিশ্বাস করবেন না, শেষে ঘরের ভাঙা চৌকি, চালের খড়, শুকনো ডালপালা জোগাড় করলাম। তারপর অন্ধকার হলে চুপি চুপি শ্মশানে গিয়ে চিতা সাজালাম। শ্মশানটা আমাদের ঘরের কাছেই, তাই বেশি বেগ পেতে হলো না। কিন্তু মুখাগ্নি করতে না করতেই কোত্থেকে সব দল নিয়ে হাজির হলো। আমার খুড়তো ভাইরা, তাদের সাঙ্গ পাঙ্গ, গ্রামের আরো লোকেরা এসে আমায় মাটিতে ফেলে মেরে চিতায় জল ঢেলে দিলে বাবু। শান্ত হও ভাই, শান্ত হও। জানেন দূরে দাঁড়িয়ে সব দেখছিল আমার বাপটা, আমার নিজের বাপটা। মার খেয়ে আমি যখন মাটিতে পড়ে আছি, চিতা নিভিয়ে সবাই যখন চলে যাচ্ছে, তখন বাবা আমার কাছে এসে বলল, আবার চেষ্টা করলে এবার ওরা আমার পিঠায় মেরে ফেলবে। নিজের বউকে নদীতে ভাসি দিয়ে আয়। কি সাংঘাতিক! তুমি পুলিশের কাছে গেলে না কেন? কোনো লাভ নেই বাবু, কোনো লাভ নেই। আমাকে সাহায্য করে তারা বিপদে পড়ে আর কি। বুঝতে পারছেন না ওদের কত ক্ষমতা। তুমি তারপর কি করলে? ওই শরীরে আমার বউয়ের দেহটাকে চিতা থেকে নামিয়ে আবার বাড়িতে নিয়ে এলাম। এখনো বাড়িতেই আছে। আমার কথা হারিয়েছে, সব ভাবনা চিন্তা লোপ পেয়েছে। এমন মর্মান্তিক আর অদ্ভুত ঘটনা আমি জীবনেও শুনিনি। কেউ শুনেছে বলে আমার মনেও হয় না। যে জাত এত ঠুনকো, সে জাতের দাম কি? জাতের নামে এত নিপীড়ন, এত পাপ ধম্মে সইবে না? জাত ধুয়ে কি এরা জল খাবে? এত কষ্ট বুকে নিয়েও মানুষটা আমায় তার নৌকায় আশ্রয় দিয়েছে। না, কিছু একটা আজ আমায় করতেই হবে। বাবু বাবু, আমার চিন্তার ঘোর কাটল। দুঃখ, রাগ আর ঘৃণায় আমার ভেতরটা একেবারে তছনছ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। আমার একটা সাহায্য করবেন বাবু? বলো, আমার সাধ্য মতো সব করব।
আমার বউটাকে নদীতেই ভাসিয়ে দিতে হবে। আর কোনো উপায় নেই বাবু। তবে তবে এই কাজ আমি একা করতে পারবো না, আপনি আমার সাথে যাবেন। এই প্রস্তাবে সাধারণত কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই রাজি হবে না, কিন্তু সেই পরিস্থিতি ছিল একেবারে আলাদা। আমি বললাম, কি করতে হবে বলো? আবার কুটির নদীর পাড়েই 10 মিনিটের হাঁটা পথ। আপনি একবার চলেন, আমার বউয়ের মৃতদেহটা ওখান থেকে নিয়ে এসে নৌকাতে তুলতে হবে। তারপর নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে তাকে ভাসিয়ে দিয়ে আসতে হবে। দয়া করে চলেন, না করবেন না। কাজটা অস্বস্তিকর কোনো সন্দেহ নেই, কিন্তু এই মানুষটাকে আজ আমায় সাহায্য করতেই হবে। বললাম, চলো যাওয়া যাক। আগে আপনার ব্যাগখানা এখানেই থাকুক, আপনি চলেন। নৌকা করেই আপনাকে আমি ওপারে ছেড়ে দিয়ে আসবো। তখন বৃষ্টি ধরে এসেছে। আমি ডিঙির ভেতর ব্যাগখানা রেখে লোকটার সাথে রওনা দিলাম। নদীর পাড়ে টানা ঘাসের সমভূমির ওপর নানান রকমের লম্বা লম্বা গাছের নিচ দিয়ে আমরা হাঁটছি। মাটি বেশ ভেজা, তবে এত ঘাসের জন্য কাদাটা কম। চাঁদের আলো এসে নদীর জলের ওপর চকচক করছে। লোকটাকে এতক্ষণে ভালো করে দেখতে পেলাম। শীর্ণকায় চেহারা, পরনে কেবল একটা ছোট ধুতি আর কোমরে গামছা। দূরে কালো ফিতের মতো ওপারের গাছের সারিগুলো দেখা যাচ্ছে, কিন্তু মনে মনে একটা ভয় হচ্ছে। এখন যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে ওই লোকটা তো মার খাবেই, সঙ্গে আমিও ফাও কয়েক ঘা খেয়ে না বসি। তবে আমি ছেড়ে কথা বলার পাত্র নই। 2 ঘা দিলে 4 ঘা দিতেও পারবো। লোকটার সাথে ভারী অন্যায় করেছে এই গ্রামের লোক। সামনে নদীটা বাঁক নিয়েছে, আর এই পাড়টা খানিকটা উঁচু ঢিবির মতো হয়ে রয়েছে। এই জায়গায় কয়েকটা নারকেল গাছের মাঝে অন্ধকারে একলা দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট বেড়ার কুটির। আহা, সে কি ভারী সুন্দর দৃশ্য! মানুষের কোলাহল নেই, সমাজের কটাক্ষ নেই। গ্রামের প্রান্তে নদীর পাড়ে গাছের ছায়ায় একটা ছোট্ট কুটির। আমাদের তাড়িয়ে দিলে ঘর বেঁধেছিলাম এখানে বাবু। পয়সা কড়ি তেমন ছিল না, তবে সুখ ছিল, শান্তি ছিল। দুটো পেটে সংসার চলে যেত। আমি রাতে নদীতে মাছ ধরতাম, আর আমার বউ সেই মাছ নিয়ে সকালে কালীবাবুর হাটে বিক্রি করত। ভেবেছিলাম এই করেই বাকি জীবনটা কেটে যাবে, কিন্তু চলেন যাই। আমরা গিয়ে ঢুকলাম সেই কুটিরে। মাত্র 2টো ঘর, মাটির মেঝে, তাতে মাদুর পেতে রাখা রয়েছে একটা সাদা চাদরে ঢাকা মৃতদেহ। কোনো ধূপের গন্ধ নেই, একটাও ফুলমালা নেই, কেবল নাকে এসে ঠেকছে একটা ঈষৎ পোড়া পোড়া গন্ধ। বুঝলাম লোকটার কথাটা সত্যি। এই দেহ নিশ্চয়ই চিতায় তোলা হয়েছিল। বাবু, আপনি একটু দাঁড়ান, আমি কয়েকটা কলা গাছ কেটে আনি। বেশ, তুমি এসো। লোকটা ঘরের কোণ থেকে একটা কাস্তে নিয়ে বেরিয়ে গেল। আমিও ঘরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। নদীর পাড়ে একটা নারকেল গাছে ঠেস দিয়ে বসলাম। বৃষ্টির শেষে ভুরভুরে একটা হাওয়া দিচ্ছে। মনটা ভারী উদাস হয়ে যাচ্ছে। আনমনে সামনের বিস্তৃত জলরাশির দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রয়েছি। এমন সময় একটা শব্দে আমার হুঁশ ফিরল। জল ঘাটলে যেমন শব্দ হয় ঠিক তেমন। আমি উঁকি মারলাম, তাতেও ঠিক দেখতে পেলাম না। তারপর উঠে দাঁড়াতে চোখে পড়ল একজন স্ত্রীলোক। একটা মলিন সবজে সবজে সুতির কাপড় পরে একটু দূরে কলসি কাঁখে ঘাট থেকে উঠে আসছে। চাদরটা পেছন দিকে,
মুখটা পরিষ্কার দেখা যায় না। আমাকে দেখে সে দাঁড়িয়ে পড়ল। কে? আগে আমাকে আপনি চিনবেন না, আমি এ গাঁয়ের লোক নই। তা এখানে এই অবেলায়? এই এ বাড়ির লোক আমার চেনা, বিপদে পড়েছে তাই এসছি। তাও ভালো, এ গায়ে তো কেউ এদের ছায়াও মারায় না। বউটা নাকি মারা গিয়েছে? হ্যাঁ। দেখুন যদি একটা গতি করতে পারেন। এদের বাড়ির লোক ভারী দজ্জাল, বেচারির পোড়া কপাল। শান্তিতে বাঁচতেও দিলে না, আর মরেও শান্তি পেলে না। আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। সেও আমার উত্তরের প্রতীক্ষা না করে নুপুরের ধ্বনি তুলে গাছপালার অন্ধকারে মিশে গেল। কিছুক্ষণ পর সেই লোকটা ফিরে এলো। বাবু, ও আপনি এখানে? চারখান কলা গাছ কেটে নৌকায় তুলে দিয়ে এসেছি, জোয়ার ঢুকছে, চলেন, আর দেরি করে লাভ নেই। এতক্ষণে সেই কাজের সময় এলো যেটা নিয়ে একটু উদ্বিগ্ন হয়েছিলাম। দুটো বাঁশের ওপর কয়েকটা কাঠের তক্তা ফেলে কোনো রকমে জোড়া তাপ্পি দিয়ে একটা খাটিয়া তৈরি করা হয়েছে। এই নিয়েই সে বোধহয় শ্মশানে গিয়েছিল। এই সমেতই বোধহয় চিতাতে তুলেছিল, কারণ জিনিসটার একদিকে একটু পোড়া পোড়া দাগ। মাদুর শুদ্ধ গোটা দেহটাকে প্রায় চ্যাংদোলা করে তুলে ঘরের বাইরে খাটিয়ার ওপর রাখলাম দুজন মিলে। এ কাজ ভারী অস্বস্তিকর। অনেক মরাকে কাঁধ দিয়েছি, কিন্তু জন্মে এমন অবস্থায় পড়িনি। তা যাই হোক, দুজন মিলে সেই বাঁশি মরা নিয়ে আবার নদীর পাড় ধরে খেয়া ঘাটে ফিরলাম। ফ্যাচর ফ্যাচর করে অতি কষ্টে সেটা ডিঙিতে তোলা গেল। আমি উঠলাম, খেয়াটাকে একেবারে সামনের দিকে ঠেলে দিয়ে ছইয়ের মধ্যে আমার ব্যাগখানায় হেলান দিয়ে বসলাম। লোকটা ততক্ষণে খুঁটি দড়ি খুলে হাল ধরল, ডিঙি ছেড়ে দিল। নদীর ঢেউয়ের তালে তালে ডিঙি দুলছে, যেন একলা এই অন্ধকার নদীর বুকে পাড়ি দিতে তারও বুকে দুরু দুরু ভয়। তার ওপর চেপে বসে আছে অদ্ভুত একদল যাত্রী। তাদের দুজন জ্যান্ত, একজন মৃত। দেখতে দেখতে নৌকা এসে মাঝ নদীতে দাঁড়ালো। হাওয়ার বেগ প্রবল। মাঝ নদীতে এলাম বলে নাকি আবার ঝড় উঠেছে। চারিদিকে খালি জল আর জল। মনে হচ্ছে যেন তরল অন্ধকারের মাঝে ভেসে বেড়াচ্ছি। পাতিরাম খোলার ভেতর থেকে দড়ি বার করে কলা গাছের মাইজগুলো বেঁধে একটা ভেলার মতো তৈরি করলো। তারপর দুজনে মিলে সেটাকে নৌকোর এক পাশে নামিয়ে দুপ্রান্ত ডিঙির পাটার সাথে বেঁধে দিলাম, যাতে ভেসে না যায় সেটা। তারপর সেই ঠান্ডা পাথরের মতো নিথর দেহটাকে বের করে শোয়ানো হলো ভেলার ওপর। এদিকে হাওয়ার বেগ উত্তর উত্তর বাড়তে বাড়তে ঝড়ে পরিণত হচ্ছে। নদী আস্তে আস্তে মাতাল হয়ে উঠছে। তাও টাল সামলাতে সামলাতে কোনো রকমে দুজনে মিলে মৃতদেহটাকে ভেলায় নামিয়ে বেঁধে দেওয়া গেল। হাঁপাতে হাঁপাতে আমি ধপ করে বসে পড়লাম। লোকটা নৌকোর ধারে ভর দিয়ে ঝুঁকে পড়ে এক দৃষ্টে শেষবারের মতো চেয়ে আছে তার বউয়ের মৃতদেহটার দিকে। পরিস্থিতি যাই হোক, অন্তিম বিদায় জানানোর মুহূর্তটা বোধ হয় সর্বত্র এই রকমই হয়। কিন্তু নদী একেবারে খেপে উঠেছে, যে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর দেরি করলে যে মহাবিপদ। আমি হাঁক পারলাম, নাও এবার ছাড়তে হবে যে। হ্যাঁ বাবু। তুমি ওই দিকটা খোলো, আমি এই দিকটা দেখছি। আমি উঠতে যাব এমন সময় একটা জিনিস দেখে আঁতকে উঠলাম। ভয়ে পিছিয়ে গিয়ে আবার চইয়ের ভেতরে ঢুকে পড়লাম। ভেলার ওপর সাদা চাদরের তলা থেকে একটা হাত নৌকার ধারে রাখা লোকটার হাতের ওপর এসে পড়েছে। শীর্ণকায়, মিশ কালো, হাত পোড়া হাতখানা খামচে ধরে রয়েছে লোকটার হাতটাকে। কিন্তু 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 লোকটা ছিটকে পিছিয়ে এলো না। মুখ দিয়ে কোনো আর্তনাদও বেরোলো না। এমন নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে কি করে? কি গো, কি হচ্ছে এটা?
ক্ষুদিরাম এবার আমার দিকে ঘুরে তাকাল। সে নির্বিকার, তার মুখে কেবল একটা সরল হাসি। আমাদের তো একে অপরকে ছাড়া আর কেউই ছিল না, তাই ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আজ প্রায় 5 বছর হয়ে গেছে আমরা এক ঘরে। নিচু জাত করে আমাদের তাড়িয়ে দিয়েও তাদের শান্তি হলো না। পদে পদে হেনস্থা আর অপমান সয়ে এসেছি এতদিন ধরে। গ্রাম শুদ্ধ সবাইকে বলে দিলে আমাদের কোনো রকম সাহায্য না করতে। এত কিছু সহ্য করেও ভালোই চালিয়ে নিচ্ছিলাম। আমি মাছ ধরতাম আর বউটা সেই মাছ সঙ্গে কিছু শাক পাতা গুগলি নিয়ে কালীবাবুর হাটে বেচত। তাতে বেশ ভালোই চলে যাচ্ছিল দুজনের, দুটো পয়সাও জমছিল। কিন্তু কাল হাটে আমার ছোট কাকা আর আমার নিজের ভাই আমার বউটাকে খোলা বাজারে কি অপমানটাই না করলে, নোংরা সব কথা কইলে, তাকে ডাইনি বললে, আরো কত কি। আমার বউটা আজ সইতে পারলে না। আমরা গরিব, তাই বলে এক পেটে আর কত অপমান সইবে। সে ঘরে এসে সারা দিন চুপ করে বসে রইলে, কিচ্ছুটি বললে না, কিচ্ছুটি মুখে তুললে না। আজ ভোরে ঘুম থেকে উঠে দেখি সে ঘরের চালের একটা বাঁশের খুঁটির সাথে নিজের গলায় কাপড় লাগিয়ে ঝুলছে। বাকি কথা তো আপনাকে আমি বলেছি। কেমন করে শ্মশানে পোড়াতে পর্যন্ত দিলে না। আমি আবার বাড়িতে এলাম, তখন পাগলের দশা, বুঝে উঠতে পারছি না কি করব। একবার খাটে এসে নিজের ডিঙিটায় উঠে বসলাম। তখন ভরা সন্ধ্যা, খেয়া ঘাটে অনেক লোক। লাশটা নিয়ে কিছুতেই নদীতে যাওয়া যাবে না, কি করব? ওখানেই বসে রইলাম। বাড়িতে আমার বউয়ের লাশটা পড়ে রইল। রাত পারল, ঘাটে লোকের চলাচল কমে এলো। তখন মনে জোর এনে নিজেকে বোঝালাম, না, এ কাজ আমাকে করতেই হবে। যাই, উঠি। চোখ মুছতে মুছতে যেই না উঠে দাঁড়াতে গেছি, অমনি বেখেয়ালে ডিঙির ধারে একটা পা বেকায়দা ভেসে গেল। উল্টে গিয়ে পড়লাম জলে। আর পাড়ের কাছে তাই শরীরটা ফাঁকে গেঁথে আটকে গেল ডিঙির তলায়। এক সময় দম ফুরিয়ে গেল। শেষের কথাগুলো বুঝেও বুঝলাম না, কি বলছেটা কি লোকটা। বিশ্বাস হচ্ছে না তো বাবু, দেখেন তো ভালো করে। এটা কি বিভৎস মূর্তি! সেই করুণ সরল মুখটা কি কদর্য রূপে পরিণত হয়েছে। হাড় চামড়ার মাঝে যেন মাংসপেশি বলে কিছু নেই। চোখের কোটরে চোখগুলো নেই। শরীরটা কেমন কেমন শীর্ণকায় হয়ে গেছে। মলিন ধুতি আর কোমরের গামছাটা ছাড়া বোঝাই যায় না যে সেই একই মানুষ। তবে এ কোনো মানুষ নয়, আটকে পড়া ইঁদুরের মতো অবস্থা আমার তখন। এই দুর্যোগের মধ্যে নদীতে ঝাঁপিয়ে পড়লে নির্ঘাত মৃত্যু, কিন্তু ডিঙির ওপর থাকলেও যে প্রাণের মায়া ত্যাগ করতে হবে,
সে বিভৎস মূর্তি এবার আমায় উদ্দেশ্য করে বলল, কি করব বাবু, মরেও যে মরতে পারলাম না। তখন আমার বউটারে যে কোনো গতি হয়নি। আপনি আজ না থাকলে তার শরীরটা ঘরে পড়ে পচন ধরে যেত যে। পাশের ভেলায় শোয়ানো চাদরে ঢাকা মৃতদেহটা ধীরে ধীরে উঠে বসল, কিন্তু তখনও তার হাতখানা পাতিরামের বিকৃত মূর্তির হাতটা ধরে আছে। হাওয়ায় তার মুখের ভেতর থেকে সাদা চাদরটা এবারে সরে গিয়ে বেরিয়ে এলো আর এক ভয়ঙ্কর বিভীষিকা। পরনে সেই মলিন সবজে সবজে রঙের সুতির কাপড়। একেই তো আমি দেখেছি, আজই কথাও বলেছি। আজ কি যে হচ্ছে, বাস্তব অবাস্তব, পার্থিব অলৌকিক, কোনটা কি সব গুলিয়ে যাচ্ছে। ডিঙি থেকে লোকটার প্রেত মূর্তি গিয়ে ওই ভেলায় নেমে দাঁড়ালো। উত্তাল মাঝ নদীতে এই ঝোড়ো হাওয়ার মধ্যেও দুটি মূর্তি একেবারে স্থির। ভেলাটা দূরে ভেসে যেতে লাগলো। দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, আমরা আসি বাবু, আপনার কোনো চিন্তা নাই। ও ডিঙি আপনারে পার কইরা দেবে। দেখতে দেখতে ওই দুই প্রেত মূর্তি, ওই ছোট্ট ভেলাটা মিলিয়ে গেল এই ঝড় বাদল মাখা রাতের অন্ধকারে। সে রাতে ডিঙিটা আমায় শুদ্ধ এসে থেকেছিল ওপারে, মানে সোনাডাঙ্গার ঘাটে। তবে আমি ধকল হয়ে উঠতে পারিনি, ওর মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন সকাল। ডিঙিটা ঘিরে কিছু উদ্বিগ্ন উৎসুক মুখগুলো আমার চেনা। আমি যে এদেরই স্কুলে পড়াই। আমি কারোরই কৌতূহল নিবৃত্তি করতে পারলাম না, তবে এরা আমায় খুবই শ্রদ্ধা ভক্তি করে। সেদিনই এ গ্রামের কিছু লোকজন নিয়ে ফের ওপারে গিয়ে ঘাটে খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু না, পাড়ের কাছে পাঁকের মধ্যে কিছুই পাওয়া গেল না। এই কাণ্ড দেখে ঢোল কুমড়ির কিছু লোকজন জোগাড় হলো। এর মধ্যে থেকে একটা পরিচিত মুখ আমায় দেখে এগিয়ে এলো, বলল, দাদা, ও দাদা, দাদা, এই কাল রাত্রে আপনাকে ছেড়ে দিয়ে গেলাম, আপনি এখনো ওপারে যাননি? হ্যাঁ, বলছি, এই গ্রামে পাতিরাম বলে কাউকে চেনো? তৎক্ষণাৎ ছেলেটা আরো কাছে ঘেঁষে এলো, গলা নামিয়ে বলল, এই চিনবো না কেন, খুব চিনি। আমি তো রোজ ভ্যানে করে বৌদি, মানে ওর বউকে হাটে নিয়ে যেতাম। ওদের গাঁয়ের কেউ নিত না, অন্যরা কেউ ওদের ভ্যানে গাড়িতে চাপাতো না। সে অনেক কথা। আজ সকাল থেকে নাকি পাতিরাম দাদাকে আর দেখা যাচ্ছে নি। আমি আর কোনো কথা বলতে পারলাম না। কোথাও যেন এতক্ষণ মনের মধ্যে তাও একটা আশা ছিল যে কাল রাতের ঘটনা পুরোটাই অবাস্তব, পুরোটাই আমার কল্পনা। মনে মনে ভাবলাম, তাকে আর পাওয়াও যাবে না কোনো কালে। না, আজকেরটা খাঁটি বলেই মনে হচ্ছে। এই বেহায়া লোক কোথাকারে, আমি গেলাম। আরে আরে, বৃষ্টি পড়ছে যে। পড়ুক। এই যে ঠাকুর মশাই, পরের দিন থেকে আর আমায় ঢাকবেন না। সত্যি গাঙ্গুলি মশাই, আপনি পারেন বটে। আহা, তুমি অত চড়ছো কেন? ওর বিশ্বাসের উপর কি তোমার সব অভিজ্ঞতার সত্যতা নির্ভর করছে? এই একা একা গেলে ফুটে ধরবে যে। কর্মকার মশাই তাও দাঁড়ালেন না, হনহন করে বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলেন। কিন্তু তার গল্পের রেশটা মনের মধ্যে থেকে গেল। সত্যি মিথ্যে যাই হোক না কেন, তার বলা কথাগুলো মাঝে মধ্যে মনের ভেতর বড় দাগ কেটে যায়। জাতপাত নিয়ে এত মাতামাতি করে
মানুষ কোন জলটা ধুয়ে খায়, আর কাউকে ভালোবাসলে যদি জাত যায় তবে সে জাত যাওয়াই ভালো। বিকেলবেলায় নদীর ঘাটে সেই গানটা মনে পড়ে গেল।